আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, প্রথমবার কাবা ঘর দেখতেছেন, আপনি ইবাদতে মনোযোগ দিবেন না ব্যথায় মনোযোগ দিবেন? মুজদালিফা বলেন, সবচেয়ে বেশি সমস্যা এখানে মানুষ মারা যায় পর্যন্ত জামারাতে। আপনি যদি নিয়ত করেন যে হজে আসছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন, তাহলে আপনার প্রতি ওয়াক্তে কম করে হলেও 1 কিলোমিটার হাঁটতে হবে। হজের টোটাল ইভেন্টটা দেখা যায় অলমোস্ট 40 থেকে 45 কিলোমিটারের মতো। 40 থেকে 45 কিলোমিটার, যেখানে একটা ম্যারাথন, ফুল ম্যারাথন হচ্ছে 42 কিলোমিটার। আমি যদি হজ এবং উমরা এই জিনিসটাকে আলাদা আলাদা করি, প্রতিটা জায়গায় যেই পরিমাণের ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটা কিন্তু অন্য কোনো জায়গায় নাই। সব মানুষের জন্য প্রিপারেশন ছাড়া গিয়ে যদি আপনি উঠেন, তাহলে কিন্তু আপনার অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ইমানি প্রিপারেশন আছে তো? আচ্ছা, এই যে আমাদের যতগুলো ইবাদত দেখেন আপনারা, ক্ষমতার দরকার হয়, অন্য কোনো ইবাদতে এই পরিমাণ শারীরিক সক্ষমতার প্রয়োজন আছে? তা আমাদের শারীরিক প্রিপারেশনটা খুব, আর্থিক প্রিপারেশন নিছি আমরা, মানসিক প্রিপারেশন মোটামুটি নিছি, ফ্যামিলি সবার সাথে রেডি হয়েছি, তাদেরকে বুঝাইছি আমি এতদিনের জন্য যাচ্ছি। তারপর আমার একটা আর্থিক প্রিপারেশন আছে, কিন্তু আমার শারীরিক প্রিপারেশনটা কোথায়? আমি আপনাদের কিছু প্রশ্ন করবো, আপনারা একদম খোলামেলা আমাকে উত্তর দিবেন। আপনাদের মধ্যে কে কে আছেন যারা হচ্ছে একটানা 5 কিলোমিটার মতো হাঁটছেন কখনো লাইফে? একটা কয়জন স্যার? আলহামদুলিল্লাহ। আর অনেকেরই কিন্তু নাই। আচ্ছা, এরকম কি কেউ আছেন যে আপনার হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে কোমর ব্যথা বা হচ্ছে হাঁটু ব্যথা করে? অনেকেই না। দেখেন, বিষয়টা হচ্ছে এই যে আমি যদি হজ এবং উমরা এই জিনিসটাকে আলাদা আলাদা করি, প্রতিটা জায়গায় যেই পরিমাণের ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটা কিন্তু অন্য কোনো জায়গায় নাই। আপনি রোজা রাখেন, ওইটাও এতখানি চ্যালেঞ্জিং, এতখানি ফিজিক্যালি ডিমান্ডিং না, যেটা হচ্ছে হজের জন্য আপনার প্রয়োজন। সো আমি খুব শর্ট করে কয়েকটা জিনিস বলবো ইনশাল্লাহ, যাতে করে আপনারা ম্যাক্সিমাম প্রিপারেশন নিতে পারেন। কিন্তু আমি জাস্ট একটু ব্রেক করে বলি যে আপনি এখানে কে কে আছেন যে এর আগে কখনো উমরা করেন নাই, প্রথমবার আল্লাহ ঘর যাচ্ছেন দেখতে? আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক। কথা একটু হয়ে যাচ্ছে, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন প্লিজ। আমি যেন মানে আজকে আমার মালিকের মেহমানদের সামনে আজকে সার্ভিস দেওয়ার একটা আল্লাহ তৌফিক দান করছেন, আমি যেন ঠিক মতো আপনাদেরকে এক্সপ্লেন করতে পারি, যাতে করে যতটুকুই বলি ওটা যেন আপনাদের কাজে আসে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা তাওয়াফের কথা বলি, তাওয়াফটা 1.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার, ডিপেন্ডিং আপনি কতটুকু কাছে বা দূরে করতেছেন। আস্তে আস্তে এক্সপ্লেন করা হবে যখন বুঝবেন। 1.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার, 3 থেকে 4 কিলোমিটারের মতন হবে। প্লাস আপনার হোটেলের ডিস্টেন্স যদি আপনি ধরেন, ওই হোটেলের ডিস্টেন্স ভেদ করে আপনার মানে এক এক সময় যার যে জায়গায় হোটেল পড়তেছে ওইটার অনুযায়ী ডিফারেন্স হইতে পারে। কিন্তু আপনি যদি নিয়ত করেন যে হজে আসছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন, তাহলে আপনার প্রতি ওয়াক্তে কম করে হলেও 1 কিলোমিটার হাঁটতে হবে। কম করে হলেও প্রতি ওয়াক্তে 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার পর্যন্ত হইতে পারে। তার মানে আমার দিনে 5 কিলোমিটার শুধু মসজিদ পর্যন্ত যাইতে যাবে। আমরা যেদিন করতেছি টপ ডেতে আমার হচ্ছে হলো গিয়ে 7 থেকে 8 কিলোমিটারের মতন আমার হাঁটা লাগবে। এখন এই প্রিপারেশন যদি না থাকে বা আমি যদি হাঁটতে গিয়ে ব্যথা হয়ে যায়, তাহলে আপনি চিন্তা করেন, আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, প্রথমবার কাবা ঘর দেখতেছেন, আপনি ইবাদতে মনোযোগ দিবেন না ব্যথায় মনোযোগ দিবেন? এই জিনিসটার জন্য আমাদের প্রিপারেশন জরুরি দরকার কিনা বলেন? আমি খুব শর্ট করে ইনশাল্লাহ বলবো, আশা করি যা যা বলবো সবগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস, এরকম কারো কখনো হয়েছে যে আপনি হঠাৎ উঠে থেকে বসা থেকে উঠতে গেছেন, বা কোনো কিছু ঝুঁকে নিতে গেছেন, তুলতে গেছেন, বা কোনো লাগেজ বা কোনো ব্যাগ টানতে গিয়ে আপনি কোমর বা ঘাড়ে ব্যথা পেয়েছেন? এরকম হয়েছে? কে কে আছেন ডাক্তারে? এই যে আপনি লাগেজ নিচ্ছেন, বাস থেকে নামাবেন, তারপরে হচ্ছে ট্রলিতে উঠাবেন, ইভেন এয়ারপোর্টে যে আপনি বেল্টে দিবেন, এই ট্রলি কিন্তু একটা হেভি ওয়েট। এটাকে যদি আপনি প্রপার লিফটিং টেকনিক না জানেন, তাহলে এমন হইতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, এমন হতে পারে যে আপনি এই আপনার উমরা, আপনার হজ শুরু হওয়ার আগে আপনি এয়ারপোর্টে গিয়ে একটা ইনজুরি হইতে পারে, এবং এইটা থেকে আপনার কিন্তু পুরা হজটাতে এই জিনিসটা হ্যাম্পার করবে। আমাদের পিক হজের ডেতে মানে যেই মেইন ইভেন্টগুলো, আপনি মিনা বলেন, মুজদালিফা বলেন, সবচেয়ে বেশি সমস্যা ইভেন্ট মানুষ মারা যায় পর্যন্ত জামারাতে। এই জায়গাগুলোতে মানুষ যখন এই ফিজিক্যাল চ্যালেঞ্জগুলো নিতে না পারে, তখন হচ্ছে মানুষ ছেড়ে দেয় না। সবচেয়ে বেশি হচ্ছে আপনার যদি প্রিপারেশন না থাকে, আপনি তো জানবেন না এখানে কি করতে হবে। তো এই কারণে হজের টোটাল ইভেন্টটা দেখা যায় অলমোস্ট 40 থেকে 45 কিলোমিটারের মতো। 40 থেকে 45 কিলোমিটার, যেখানে একটা ম্যারাথন, ফুল ম্যারাথন হচ্ছে 42 কিলোমিটার। এইটা কিন্তু সব মানুষের জন্য প্রিপারেশন ছাড়া গিয়ে যদি আপনি উঠেন,
তাহলে কিন্তু আপনার অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এই কারণে আজকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু পারি আমরা ম্যাক্সিমাম ওয়ার্কআউট নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর কয়েকটা জিনিসের ব্যাপার বলি। হাঁটা, নর্মালি হাঁটা কিন্তু খুব সহজ, কিন্তু আপনি যখন কন্টিনিউয়াস মানুষের ধাক্কা ধাক্কির মধ্যে হাঁটবেন তখন কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। এরপর আরেকটা জিনিস ব্যাপারটা হচ্ছে এখানে আপনার মিনিমাম টেম্পারেচার থাকবে হচ্ছে 40 ডিগ্রি মিনিমাম। এইখানে যদি আপনি এই জিনিসগুলো প্রপারলি না করতে পারেন তাহলে কিন্তু আপনার মানে বিশাল সমস্যা হয়ে যাবে। আর আরেকটা প্রবলেম, কারো কি এখানে ব্যাক পেন আছে? মোটামুটি নরমাল ব্যাক পেন হয়? কে কে আছে? হোটেলে আপনি যখন শুবেন আপনার বিছানা নরম, অতিরিক্ত নরম, আমাদের সাধারণত বাংলাদেশে এত সফট ম্যাট্রেস হয় না। এবং আপনি যখন মিনায় থাকবেন তাঁবুতে তখন ফ্লোর শক্ত। এই দুইটা জায়গায় আপনি শোয়ার কারণে আপনার ব্যাক পেন তীব্রতর বেড়ে যাবে। আল্লাহ হেফাজত করুন, বাট বাড়া খুবই স্বাভাবিক। এটার যদি প্রিপারেশন না নেন তাহলে কিন্তু মানে অনেক বেশি চ্যালেঞ্জিং হতে পারে। এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি যে কি কি প্রবলেম হইতে পারে, কি কি চ্যালেঞ্জেস আমাদের সামনে আসতে পারে এই হজের জন্য। তো এটার জন্য আমাদের প্রিপারেশনের প্রয়োজন আছে কিনা, প্রস্তুতি নিতে রাজি আছি কিনা, কে কে প্রস্তুতি নিতে রাজি আছে হাত তুলেন। বাকিরা রাজি না? ঠিক আছে, আচ্ছা। কমন যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে একটানা বেশিক্ষণ হাঁটার ফলে হাঁটু ব্যথা হতে পারে, পায়ের বুড়ানি ব্যথা হয়ে যায় বেশিক্ষণ হাঁটতে। তারপর হচ্ছে গিয়ে ঘাড় ব্যথা করে, ডিহাইড্রেশন হয়। কারণ আমরা সাধারণত মানুষজন এখানে কে কে আছেন যে প্রতিদিন নিয়মিত 2.5 লিটার পানি খান? 2.5 লিটার বা তার চেয়ে বেশি? খুবই কম মানুষ হচ্ছে। আপনি যদি অভ্যাস না থাকে বেশি পানি খাওয়ার তাহলে কিন্তু আপনি ওখানে গিয়ে ডিহাইড্রেশন হয়ে যাবে। সো এটা একটা ব্যাপার। মাসেল ক্র্যাম্প হয়, মাসেল ধরে যায়, টান টান করে। তারপর হচ্ছে এই ফেটিক, এক্সশন, এই জিনিসগুলো তো আছেই। তো এগুলোর জন্য আমাদের যে প্রিপারেশনগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ বলবো আস্তে আস্তে, খুব সহজ করে বলবো। আপনার একটু যদি হাতের কাছে নোট থাকে বা মোবাইল থাকে ওখানে নোট করে ফেলেন, আশা করি ইনশাআল্লাহ অনেক কাজে দিবে। ঠিক আছে, প্লিজ একটু নোট করে ফেলবেন। আমি আজকে যদি কেউ চান ভিডিও করে রাখতে পারেন, কিছু এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজগুলো আপনারা করবেন নিয়মিত। এটা আপনাদের হজ আসা পর্যন্ত প্রিপারেশন, এবং হজে থাকা অবস্থায় কিভাবে চলবেন ওইটা ব্যাপারে গাইডেন্স দিব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করছেন কি ঠিক করে আপনাদেরকে এক্সপ্লেন করতে পারি? দোয়া করে প্লিজ, খাস করে দোয়া করি ইনশাআল্লাহ। আচ্ছা, 1 নম্বর ব্যাপার হচ্ছে আমরা কিন্তু অনেকেই হাঁটি। যারা হাঁটেন রেগুলার, বলছেন যে 5 কিলোমিটার হাঁটছেন, তারা কিভাবে হাঁটছেন বলেন তো? মানে জুতা কি করা ছিল না, হজামবিহীন ড্রেস পরতে পারবেন না। এই জিনিসটা চিন্তা করছেন কখনো? আপনি যখনই জুতা পরে হাঁটছেন তখন আপনার পায়রা কিন্তু এইভাবে ক্রাশ করা থাকে। এই যে আমি এখন যে জুতার উপরে আছি আমার পায়রা কিন্তু এই দেয়, একটা ঋতুর উপরে এইভাবে দেয়। এতে করে আমার সাপোর্টও দিচ্ছে হচ্ছে জুতার কুশনটা। তো এখন থেকে ম্যান্ডেটরি যে জিনিসটা হচ্ছে প্রতিদিন, আজকে অসায় দিয়ে কালকে সকাল থেকে শুরু 20 মিনিট খালি পায়ে অথবা স্লিপার একদম পাতলা চটি স্যান্ডেল করে হাঁটা শুরু করে 20 মিনিট, এবং প্রতি সপ্তাহে এটা 10 মিনিট করে বাড়াতে হবে। 20 মিনিট খালি পায়ে, কি বললাম বোঝা পয়েন্ট? 20 মিনিট খালি পায়ে অথবা পাতলা চটি স্যান্ডেল পরে। কারণ আপনি বড় কেস কিন্তু ক্যারি করতে পারবেন না, আপনার ওইটাই করতে হবে। সো এইটা করাটা জরুরি কেন? কারণ আপনার পায়ের কিন্তু ব্যালেন্স থাকে না। আপনি যখন সবসময় যে জুতা পরে আছেন, এখনো যে জুতাটা পরে আছি এদিকে দেখেন চোখা, এই চোখা হওয়ার কারণে আমার আঙুলগুলো ক্রাশ করে থাকে। যখন আমি পাটা ফ্ল্যাট করে দিব কিন্তু ওই সাপোর্টটা ছাড়া থাকে চলতে হবে, সেটা অভ্যাস তৈরি করতে হবে। ঠিক আছে, আমি কি বললাম? 1 নাম্বার 20 মিনিট করে পাতলা স্যান্ডেল পরে হাঁটবো, এবং প্রতি সপ্তাহে 10 মিনিট করে বাড়াবো। প্রথম সপ্তাহে 20 মিনিট, পরের সপ্তাহে 30 মিনিট, তারপরের সপ্তাহে 40 মিনিট, এভাবে করে 10 মিনিট 10 মিনিট করে বাড়াতে হবে। ঠিক আছে, নোট করতেছেন তো? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে মাটিতে অনেকক্ষণ বসে থাকাও কিন্তু চ্যালেঞ্জ। আপনি যদি এই যে মাটিতে বসে আছেন এইখান থেকে যদি প্রতীক মতো না উঠতে পারেন বারবার, আপনার কিন্তু অনেকবার মানে আপনি যখন বসে থাকবেন, আপনি আল্লাহর ঘর হারাম শরীফে যখন যাবেন বা মদিনাতেও যখন যাবেন, আপনার কিন্তু মাটিতে থাকতে হবে। চেয়ার অনেকে নিয়ে যায় কিন্তু ওখানে চেয়ার নিয়ে আপনি ক্যারি করাটা একটা আননেসেসারি। সো এই যে আপনার মাটি থেকে উঠে দাঁড়ানো এবং সেফলি বসা, এই জিনিসটা যদি না বুঝেন তাহলেও কিন্তু সমস্যা হবে। সো আজকে থেকে আরেকটা জিনিস হচ্ছে লোকে যতটুকু সময় পাবেন খালি মাটিতে এইভাবে বসবেন। দেখা হয়তো আরেকটা মজার ব্যাপার, অফ টপিক কথা বলি, কাদের বাসায় বাসায় ফ্যান আছে?
বাথরুমের পেন, বাংলা পেন কাদের আছে? হাতের ভিতরে বলতে কার কার আছে? ম্যাক্সিমাম হাই। যাদের হাই কমর আছে তারা কিন্তু যদি দেখেন ট্রাই করে দেখেন বসতে গেলে বসতে পারবেন না। এই যে বসতে যদি না পারেন এটা ইন্ডিকেট করছে যে আপনার হিপের মুভমেন্ট অলরেডি কমে গেছে এবং আপনার যখন রিয়েল লাইফে চেষ্টা করতে হবে আপনি যে নামাজে বসতেছেন এইভাবে বসেন, এইভাবে বসেন, যেভাবে বসেন আপনার একটা লম্বা সময় কিন্তু বসে থাকতে হচ্ছে এবং এই বসে থাকা থেকে উঠে যখন দাঁড়াবেন তখন আপনার কিন্তু ব্যথা হবে। তো মাটিতে বসে অভ্যাস করতে হবে এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পর। এটা কিন্তু প্রিপারেশন, সবাই প্রিপারেশন নিচ্ছি। প্রিপারেশন 5 ওয়াক্ত নামাজের পর আপনি দোয়া করেন, জিকির করেন, কিন্তু নিয়মিত 5 মিনিট করে বসার চেষ্টা করেন এবং বসবেন কিভাবে? এই যে এই ডিপ স্কোয়াটে, মানে প্রতিদিন আপনার নিয়মিত 5 মিনিট করে উপরে বসার অভ্যাস করতে হবে যে আপনি বসতে পারতেছেন কিনা বা উপরে। অনেকে দেখবেন যে আজকে বাসায় গিয়ে যদি কাজ করেন দেখবেন আপনি বসতে গেলে পুরো বসতে পারতেছেন, এটা পায়ে আয়েরও বসতে হচ্ছে। এই যাদের পায়ের আঙুলে নষ্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের বেসে একটা অ্যাসেসমেন্ট করে ওইখানে হচ্ছে প্রুভ হয় যে যাদের এইভাবে পা ফ্ল্যাট করে বসতে পারে না তাদের অ্যাঙ্কেলের মোবিলিটি কম, কারণ এই যে আমি ঝপতে আছি এই পাকা শরীরে দেখার জন্য আমার নির্বাচন করে ঋতুমুখী স্টোন হওয়া দরকার, কিন্তু স্টোন না দেখে আমি পারবো আমি আসতেছি এবং এই জিনিসটা দূর করবেন আপনি একটা বেশিক্ষণ হাঁটতে পারবেন আপনার ব্যথা শুরু হয়ে যাবে। ঠিক আছে? সো কি বললাম 5 মিনিট করে মিনিমাম বসে থাকা স্কোয়াট, হিপ স্কোয়াট পজিশনে বসে থাকা অভ্যাস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, খুব শর্ট করে তাড়াতাড়ি যাচ্ছে, আমার সময় খুব কম। কাদের কাদের হাঁটু ব্যথা আছে একটু বলেন, কজন আছে? অনেকে। এই যে একটা যে হাঁটবেন হাঁটু ব্যথা তো বাড়বে, কি করবেন? আমাদের বেসের একটা এক্সারসাইজ আছে, এটাকে বলা হয় কেওটি লাঞ্জ বা নি ওভার টো লাঞ্জ। এটা আপনাদের প্রিপারেশন, এটা আজকে থেকে প্রিপারেশন। যদি হাঁটু ব্যথা কমাতে চান বা অ্যাটলিস্ট ওইখানে যাওয়ার পর আপনার ব্যথা যেন না বাড়ে এই জিনিসে ফোকাস করতে চান তাহলে অবশ্যই এটা আজকে থেকে করা শুরু করবেন। এই যে দেখেন শুরুর দিকে আপনার হচ্ছে বাম পা অথবা ডান পা যে কোনো একটা পা আপনি ভেজে ব্যথার সামনে, বা যদি যেই পায়ে ব্যথা থাকে ওই পা সামনে নেবেন। এরপর আপনার কাজ হচ্ছে এই হাঁটুটাকে এই সামনের দিকে পুশ করা, সামনের দিকে পুশ করা। কারো যদি কনফিউশন থাকে আপনারা ভিডিও করে নিতে পারেন, বাসায় গিয়ে যাতে দেখতে পারেন। এই যে হাঁটুটা এটা আঙুলকে ক্রস করে সামনের দিকে যাবে। যদি আপনি এইভাবে ব্যালেন্স করতে না পারেন পিছনে হাঁটু ড্রপ করতে পারেন, কোনো সমস্যা নেই। মেইন কাজ হচ্ছে এই যে হাঁটুটা সামনের দিকে যাবে। এই জিনিসটা যখন করবেন কেউ চাইলে এখন ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ। এই যে আপনি যখন যাচ্ছেন 1 নাম্বার কাজ হচ্ছে আপনার অ্যাঙ্কেলের মোবিলিটি বাড়ছে। 2 নাম্বার এইখানে যে হাঁটুর উপরের মাসেলটা এটা শক্তিশালী হবে এবং এটা আপনার হাঁটুকে সাপোর্ট দিবে। এই জিনিসটা আমরা 8 থেকে 10 বার করে করবো। 8 থেকে 10 বার করে করবো। কয় সেট? 3 সেট। সেট মানে হচ্ছে ওই রিপিটেশন, মানে এই যে আপনি করলেন 8 বার, এটা 1 রাউন্ড রেস্ট করবেন, তারপর 30 সেকেন্ড 1 মিনিট পর আবার করবেন। এই দিকে 3 বার। এটা আপনার হাঁটুকে প্রিপারেশন করবেন ইনশাআল্লাহ। এবং আমি এটুকু আপনাদেরকে বলতে পারি আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এখন পর্যন্ত লাস্ট 6 মাসে 500+ মানুষজন ব্যাক পেন এবং নি পেন থেকে রিকভার করছেন। কোনো ফিজিওথেরাপি না, কোনো ওষুধ না, শুধু এক্সারসাইজ। আলহামদুলিল্লাহ এটা আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমরা করতে পারতেছি এবং শুধু এক্সারসাইজের মাধ্যমে। যাদের ব্যথা আছে এখন হাঁটু ব্যথা, আপনারা 7টা দিন এই এক্সারসাইজটা ট্রাই করেন, ইনশাআল্লাহ ইমপ্রুভমেন্ট পাবেন। আর যারা দেখবেন যে এখন একেবারেই বসতে পারছেন না বা নিচে গেলে হাঁটুতে প্রবলেম হয়, এতটুকু যেতে পারছেন না, তাদের জন্য হচ্ছে একটা চেয়ার নেবেন। এই যে চেয়ারের একদম শেষ এন্ডে এই জায়গায় হচ্ছে আমার পায়ের লোড়াই থাকবে। এইখান থেকে আমি কতটুকু ডিস্টেন্সে থাকবো আমার পা, যতটুকু আমার ব্যালেন্স হয়। এরপর এই হাঁটুকে আমি এই চেয়ারের শেষ মাথা পর্যন্ত নেওয়ার চেষ্টা করব। দেখেন ম্যাক্সিমাম দেবী বলতো তো আসবে না আপনাদের, বা জোড়াজুড়ি করা যাবে না। শুরুতে অল্প হবে, আস্তে আস্তে বাড়াতে হবে, যতটুকু পরে ইমপ্রুভ করতে হবে। এভাবে করবা 8 থেকে 10 বার। এক পায়ে চেঞ্জ করবেন, আবার অন্য গায়ে যাবেন 8 থেকে 10 বার। এইভাবে করে 3 রাউন্ড, ডান পা শেষ করে বাম পা 1 রাউন্ড, আবার ডান পা শেষ করে বাম পা 2 রাউন্ড, আবার ডান পা শেষ করে বাম পা 3 রাউন্ড। এই 3টা রাউন্ড করতে হবে। এটা হচ্ছে আমার হাঁটুর প্রিপারেশন। যদি ব্যথা থাকে ইনশাআল্লাহ এটা আপনার ব্যথা 30-40% কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, হাঁটতে তো হবে। এই যে কাফ মাসেল এইটা খুব ধরে যায়। সো এই ধরে যাওয়ার কমানোর জন্য হচ্ছে আমার এটাকে প্রিপারেশন করতে হবে। এখন সবাই বসে আছেন না, সবাই বসে পড়ে। এটাকে বলা হয় অ্যাঙ্কেল ফ্লেক্সন এক্সটেনশন। এই যে এই বা অ্যাঙ্কেল পাম্প। এই যে
জাস্ট শুধু পা দিয়ে দেবেন, বসে থাকেন, বসে বসে করেন, ডান পা পা একসাথে এভাবে কিছুক্ষণ করবেন, দেখবেন এই জায়গাটি একটু অবশ্যই আসছে সামনে এবং পিছনে, অ্যাঙ্কেল পাম্প হেড। আমরা গাড়িতে যেভাবে প্রেশার দিই না ব্রেক করার সময়, ঠিক ওইভাবে যখন বসে থাকবেন ফ্রি তখন এটা করবেন। এতে করে একটা জিনিস হবে হচ্ছে আপনার ব্লাড ফ্লো ইমপ্রুভ হবে, 2 নাম্বার হচ্ছে এখানে টেন্ডন গুলো ফ্রি হবে, 3 নাম্বার যে মাসেল গুলো এনগেজ আপনি হাঁটলে ওই মাসেল গুলো স্ট্রেংথেনিং হয়ে যাবে। এটা প্রথম 30 সেকেন্ড থেকে 1 মিনিট করবে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে উপরে সহ। দেখেন আমি আপনাদের সামনে বসে করে দেখাচ্ছি, দূরে যাই যাতে বুঝতে সহজ হয় ইনশাআল্লাহ। এই যে প্রথম কাজ, এই যেটি পুরো খেলাম আমি এটাকে পরিমাণি, এরপরে গোড়ালিকে ঘোটাবো। যখন গোড়ালি উঠাবো তখন আমার কাফ মাসেল বা পিছনের এই জায়গায় দেখবেন আপনি টান পাচ্ছেন, আবার যখন এই আঙুল উঠাচ্ছেন তখন এই জায়গাটা টান খাচ্ছে। এইভাবে করে সুইচ অল্টারনেট ব্রোবা, কিন্তু প্রথম শুধু একটু করতে হবে। মাসেলটা ফ্রি হলে 30 সেকেন্ড বা 1 মিনিট পর তখন দুইটা সরব, ঠিক আছে? আচ্ছা, এইটুকু গেল। এরপর সবচাইতে জরুরি জিনিস, এই যে ব্রেস মেথড, যেটা হচ্ছে আমি বলি ব্রেস জিনিসটা কি। মূল কথা হচ্ছে আপনি হচ্ছে বলবেন না লাগেজ নিচ্ছেন, লাগেজ নেওয়ার কিন্তু স্পেসিফিক একটা টেকনিক আছে। আপনি যে কোনো ভার যদি উত্তোলন করতে যান, ওই ভারটা উঠাতে গেলে আপনার এখানে ভারটা ধরতে যতটুকু কষ্ট হবে এখান থেকে কিন্তু ততটা কষ্ট হবে না। হবে কি? তার মানে যে কোনো ওজন আপনার শরীরের যত কাছে থাকবে তত এটা ক্যারি করা আপনার জন্য সহজ, যত শরীর থেকে দূরে যাবে তত ক্যারি করা টাফ। সাধারণভাবে আপনি যদি আমরা যে কোনো লাগেজ যদি তুলতে যাই, এই লাগেজটাকে এইভাবে করে ধরি, যখন ধরলাম তখন কিন্তু দেখেন আমার পিঠটা কিন্তু গোল হয়ে আসছে। এই যে আমি এখন লিফটটা করতেছি পুরা ওয়েট আমার মেরুদণ্ডের উপর যাচ্ছে। ডিস্ক এমন একটা পজিশনে আছে যেটা খুবই কম্প্রোমাইজড, এবং এইখান থেকে ব্যাক পেইন হওয়ার চান্স অনেক বেশি, যাদের আছে বেড়ে যাবে। সো এই যে আপনি লিফটটা করতেছেন এই কারণে হচ্ছে আপনার ব্যথাটা বেড়ে যাবে। সো তোলার জন্য আপনার যেটা করতে হবে, প্রথম কাজ ব্রেসিং টেকনিক শিখতে হবে। ব্রেসিং টেকনিকটা কি? আপনার মেরুদণ্ডকে সেভ করা। কিভাবে সেভ করা? আমরা কোনো মূল্যবান যদি কোনো কাচের জিনিস থাকে ওইটাকে একটা বাবল দিয়ে র্যাপ করি না, ওই রকম র্যাপ করবো আমরা পেটে একটা ইয়ার বাবল দিয়ে। সো আমার মেরুদণ্ডকে বাবল দিয়ে আটকাতে হবে। কিভাবে? পেটটাকে বেলুনের মতো ফুলাবো, এইভাবে ফুলান, সবাই একসাথে করেন। শ্বাস ছাড়বেন এবং পেটটা ফুলাবেন। এরপর এইভাবে আঙুল দিয়ে একটু খোঁচা দিয়ে দেখেন শক্ত হয়েছে কিনা। যদি ভিতরে ঢুকে যায় তার মানে শক্ত হয় নাই, বাউন্স করতে হবে, ঠিক আছে? এইভাবে সো পেট ফুলাতে হবে, তারপর এইভাবে শক্ত করতে হবে। এটাকেই বলে ব্রেস। এই জিনিসটা যখন আপনি করবেন তখন আপনি যখনই কোনো ওয়েট নেবেন ওই ওয়েটটা মেরুদণ্ডে না গিয়ে আপনার পেটের উপর চলে আসবে, তখন আপনার জন্য লিফটিংটা সেফ। এবং যখন আপনি লিফট করবেন, এই লাগেজ হোক বা জমজমের পানি হোক, যেটাই হোক না কেন, আপনি হচ্ছে প্রথমে কাছে নিয়ে আসবেন আপনার বডির একদম কাছে, এবং এই যে কোমর থেকে হিঞ্জ, আমরা রুকুতে যেভাবে যাই না, এই রুকুতে যাওয়ার মতো হিপটাকে পিছনের দিকে পুশ করব। মেরুদণ্ড সোজা থাকতে হবে, এইভাবে গোল যেন না হয়। আমাদের রুকুর নিয়ম কি বলেন তো? পিঠ গোল থাকবে না সোজা থাকবে? ওই রুকুর মতনই পিঠটাকে সোজা রেখে হিঞ্জ করতে হবে। এরপর এই যে ওয়েট, এটাকে আমি কাছে আনবো, আমার বডির যতটুকু কাছে নেওয়া সম্ভব হয়। এইখান থেকে আমি পেট ফুলাবো, টাইট করব, তারপর লিফট, এই যে এইভাবে, ঠিক আছে? এই জিনিসটা যদি করতে পারেন, বা এখন থেকে যখন আপনি ঝুঁকবেন বা কোনো কিছু লিফট করবেন তখন থেকে যদি এই জিনিসটা মেনটেন করতে পারেন, তাহলে মনে করেন আপনার স্পাইন সেভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? খুব শর্ট করে বলছি, এই জিনিসটা সবাই মেনটেন করবেন ইনশাল্লাহ। আশা করি অনেকখানি অংশেই কমে যাবে আপনাদের পেইন। আর আরেকটা ব্যাপার, যখনই বসে থাকবেন, আপনার তাওয়াফ করা শেষ, সাই করা শেষ, কোরআন তেলাওয়াত করছেন, দোয়া করছেন, এই যে বসি আমরা কিভাবে বসি দেখেন, এই বসলাম না, এই আমার মেরুদণ্ড কিন্তু আবার ঝুঁকে গেছে। এই পুরা লম্বাটার সময় আমার ডিস্কের উপর চাপ পড়বে, ব্যাক পেইন হবে। সো আমি যতক্ষণ পারি এইভাবে মেরুদণ্ড সোজা রাখতে হবে, মেরুদণ্ড সোজা রাখতে হবে। আর যারা কমফোর্টেবল, সুন্নার যে 3টা বসার পজিশন ওইটা সব দিকে সেফ। আমি এত বছর এই কিনিসিওলজি আর এক্সারসাইজ সায়েন্স পড়ে এখন ঘেটে বের করছি যে সুন্নার মধ্যে সব আছে। আগে এগুলো জানতাম, এখন ঘেটে তারপর দেখছি যে এই জায়গা আছে। আপনি যখন এইভাবে বসতেছেন তখন আপনার স্পাইনের উপর চাপ পড়বে না, স্পাইন অলরেডি সোজা। যদি আপনি এইভাবে বসেন, এটা পুরো ফুল ডিপ স্কোয়াট, হিপের মোবিলিটি হচ্ছে। বা যদি আপনি এইভাবে বসেন বা এইভাবে বসেন, আপনার কিন্তু মেরুদণ্ড স্ট্রেট থাকছে, ঠিক আছে? সো যখনই বসবেন না কেন চেষ্টা করবেন স্পাইন যেন স্ট্রেট থাকে, গোল যেন না হয়, ঠিক আছে? ওকে ইনশাল্লাহ। নেক্সট,
যখনই উঠবেন ফ্রি টাইম পাবেন বা দেখবেন যে আপনার একটু মেরুদণ্ড ধরে আসছে বা একটু হালকা ম্যাজ করছে, এটাকে বলে স্পাইনাল ডিকম্প্রেশন, মানে আপনার স্পাইনের উপর যে কম্প্রেশন বা যে চাপটা পড়ছে ওইটা কমানোর জন্য একটা টেকনিক। এটা হচ্ছে আপনি যে কোনো জায়গা, ওয়াল হোক পিলার হোক, বাসায় এসে যদি আপনি হোটেলের রুমে এসে যদি দরজা পান, কিছু যাই পান, ধরে এই যে এই ধরে কোমরটাকে পিছনের দিকে পুশ করে দিবেন, এই যে টানা, এই টানাটা 10 থেকে 30 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দিবেন। এতে করে আপনার স্পাইনের উপর যে লোডটা পড়ছে ওই লোডটা কমে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন তো না? প্রশ্ন থাকলে বললেন প্লিজ। খুব শর্ট টাইমে করার চেষ্টা করতেছি, আল্লাহ যেন সহজ করেন। আরেকটা খুব জরুরি জিনিস হচ্ছে যাদের ব্যাক পেইন আছে, লাস্টে আমি আপনাদেরকে কিছু একদম লাইফ সেভার কিট বলে দিব, যে যে কোনো মূল্যে হোক এটা যেন সাথে নিয়ে যান, এটা আপনাদেরকে অনেক কিছু থেকে বাঁচায় দিবে। বাট যাদের হচ্ছে পেইন আছে, ব্যাক পেইন আছে, তারা স্পেশাল এটা একটু খেয়াল করবেন। আপনি যখন হোটেলের ম্যাট্রেসে শুবেন তখন আলাদা টাওয়েল এইখানে রোল করে নিচে দিতে হবে। যদি আপনি চিত হয়ে শুলে টাওয়েলটাকে গোল করে রোল করে মেরুদণ্ড ঠিক এই যে কোমরের উপরের জায়গাটাতে এখানে দিবেন। আর যদি কাত হয়ে শোন তাহলে ম্যান্ডেটরি কোনো একটা বালিশ রাখবেন 2 হাঁটুর মাঝখানে, ম্যান্ডেটরি। যদি বালিশ না হয় তাহলে হচ্ছে ওই টাওয়েল, মানে 2 হাঁটুকে একসাথে লাগতে দেওয়া যাবে না, চাপ রাখতে হবে। এটা একদম ম্যান্ডেটরি, যাদের ব্যাক পেইন আছে অবশ্যই করবে, এটা খুব জরুরি। এখন বুঝছেন না, তবে ইনশাল্লাহ আজকে আমি এইটুকু কনফিডেন্ট, আপনাদের কাছে আবেদন রয়ে যাবে, এই জিনিসগুলো অ্যাপ্লাই করার পর আপনাদের যদি সহজে আমার জন্য বাইতুল্লাহ গিয়ে দোয়া করতে হবে, করবেন ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, যাক। তো এটা বললাম, বসা থেকে দাঁড়া প্র্যাকটিস করতে হবে, যে দাঁড়ানো থেকে বসাটা, এই যে দাঁড়িয়ে বসে আছি এখান থেকে দাঁড়ানো প্র্যাকটিস করতে হবে, কোনো কিছু ধরে না, সাপোর্ট ছাড়া, কারণ আপনি ওখানে কিন্তু সাপোর্ট পাবেন না। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যদি অনেকের মনে করেন যে উঠতে কষ্ট হচ্ছে বা হাঁটুতে ব্যথা আছে, তাদের একটু উঠতে কিন্তু কষ্ট হবে। তো বসার জন্য টেকনিক কিভাবে, এই যে আপনি বসে আছেন না, এখান থেকে উঠবেন কিভাবে, উঠার জন্য এই যে ঘুরে যান, ঘুরে 4 হাত পায়ে চলে আসেন। ঠিক আছে, মানুষ কি মনে করে এটা চিন্তা করে লাভ নেই। আপনি এখানে আসছেন আল্লাহর ইবাদত করতে, আপনি ব্যথামুক্ত যত থাকতে পারবেন তত আপনি ইবাদতে কানেক্ট করতে পারবেন। তো আমি কেমন করে করতেছি এগুলা তো দেখার কোনো প্রয়োজন নেই। এই যে 4 হাত পায়ে চলে আসছি, এরপর এই 1 হাঁটু সামনে দিবেন, তারপর এই হাঁটুতে ভর নিয়ে তারপর, বুঝতে পারছেন? এটা হচ্ছে যাদের হাঁটু ব্যথা আছে, ইভেন ব্যাক পেইন থাকলে এইভাবে উঠা সেফ। আর বিছানা থেকে যখন উঠবেন, সকালে ঘুম থেকে ওঠার পর সারা দিন আপনি প্রচুর কষ্ট করছেন, প্রচুর স্ট্রেস জমে আছে, সকালবেলা উঠার পর আপনি যদি ঠিক পজিশন না উঠেন, এইভাবে যদি সোজা চিত হওয়া থেকে উঠে দাঁড়ায় যান বা এইভাবে উঠেন, আপনার কিন্তু ব্যথা বেড়ে যাবে, কারণ সকালবেলা মাসেল স্টিফ থাকে। আপনাকে যেটা করতে হবে, চিত হয়ে থাকলে ওখান থেকে কাত হয়ে যান, কাত হয়ে 1 হাঁটু ভাঁজ করে সামনে, এরপর এইভাবে করে উঠতে হবে, সেম টেকনিক। বুঝতে কষ্ট হচ্ছে? ভিডিও করে নেন, এটা বাসায় যেয়ে ট্রাই করুন ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা গেল। তারপর হচ্ছে গিয়ে একটা খুব সময় যদি অল্প, তারপরে আমি একটা খুব ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন হাজরাল আসওয়াদ চুমু দেওয়ার টার্গেট করছিলাম, তখন হচ্ছে এর আগে আমি হচ্ছে তাহাজ্জুদের জন্য লাইন ধরছি। তো লাইন ধরছি, এই সময় হচ্ছে শুরুতেই তো আর লাইন হয় না, মানুষজন প্রচুর ধাক্কাধাক্কি করে, সময় লাইন মানে সোজা দাঁড়ানো অনেক কষ্ট। তো এই জায়গায় আপনি তো হাজি, আপনি তো আরেকজনকে কোনি ধাক্কা ঘুষাঘুষি পারাপারি এগুলো করতে পারবেন না, আপনাকে সেফ থাকতে হবে এবং আপনার নিজের জায়গাও ধরে রাখতে হবে। এই একটা টেকনিক যে আমাকে কি পরিমাণ বাঁচাইছে বলার বাইরে। শুধু এই যে ব্রেস, আমি ওখানে দাঁড়ায় ছিলাম, জাস্ট সিম্পল একটা জিনিস আপনাদেরকে বলবো, আপনারা ট্রাই করে দেখেন। জি না শুধু হ্যাঁ, একটু দেখেন, এর প্র্যাকটিক্যাল দেখাই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তুমি এইভাবে নর্মাল থাকো, এখান থেকে দেখেন, এই যে সরে যাওয়া কিন্তু খুব সহজ, খুব সহজে কিন্তু সে অফ ব্যালেন্স হয়ে যাচ্ছে, খুব সহজে অফ ব্যালেন্স হয়ে গেছে। এইবার পাটাকে একটু স্প্লিট করব এবং ব্রেস করব, পেট ফুলাবো, শক্ত করব, হ্যাঁ ধরে রাখি, পা স্প্লিট, শক্ত, কোর টাইট, পেট ফুলাবো, শক্ত, এই যে হ্যাঁ দেখেন, এখন কিন্তু একটু টাফ হয়ে গেছে, শুধু এইটুকু, এরপরে হচ্ছে অনেক ধন্যবাদ। তো এইটুকুর পরে আমি হচ্ছে যখন হাজরাল আসওয়াদের এখানে যাই, ওই জায়গায় হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে একটু বুঝাই সিচুয়েশনটা কেমন। হাজরাল আসওয়াদ হচ্ছে এই জায়গায়, আমি হচ্ছে এই কর্নারে,
এইখানে আমি একদম পুরো ওয়ালের সাথে এইভাবে মাথা চেটকে গেছে, এই জায়গায় আমার সামনে এক আফ্রিকান, তার হাত এই জায়গায়। আফ্রিকানদের অবস্থা তো বুঝতেছেন, এইরকম শক্তিশালী এবং মাশাআল্লাহ তাদের তো খুব সুঘ্রাণ, মানে তার এই আর্মপিট আমার মুখে, কিছু করারও নাই, সহ্য করার মতো ব্যবস্থা নেই, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যে বুঝতে পারতেছি এখানে যদি আমি ফেরত চলে যাই আর হয়তো চান্স পাবো না। কিচ্ছু করি নাই, কোনো জোরাজুরি পাশাপাশি কিচ্ছু করি নাই, জাস্ট শুধু ব্রেস করে ধরেছিলাম, শুধু ব্রেস করে ধরেছিলাম। ম্যাক্সিমাম মানুষ জজবার জন্য তারা পারাপারি করবে এবং দেখবেন পারাপারির কারণে নিজেরাই সরে যাবে। তো আপনার হচ্ছে শুধু হোল্ড করে থাকবেন, কার উপর জুলুম করার দরকার নেই, আপনি সেফ থাকবেন, ব্রেস করে থাকবেন, এইটুক হোল্ড করবেন, দেখবেন অটোমেটিকলি চলে গেছে, ফ্লোই আপনাকে টেনে নিয়ে যাবে। ঠিক আছে? সো ব্রেসিং টেকনিকটা আবার আমরা একটু প্র্যাকটিস করি। পেট ফুলাবো বেলুনের মতন, এই যে এইভাবে আঙুল দিব, বাতাস ছাড়বো, এবার শক্ত করেন। যদি শক্ত করতে বুঝতে কষ্ট হয় তাহলে কাশি দিতে পারে, কাশি দিলে দেখবেন পেটটা শক্ত হয়ে গেছে। ঠিক আছে? এইটা একমাত্র টেকনিক যেটা আপনাকে ক্রাউডের এগেনস্টে থাকতে খুব সেফ করবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে রিকভারি। উমরা করে আসছেন, যে আমলগুলা হেকটিক, আপনি অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় আসছেন, হোটেলে আসছেন, এখন এই জায়গায় আপনার যতটুকু সময় আছে এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। কি করবেন? পায়ে ব্যথা হলে কোনো না কোনো দোকানে থেকে আপনি কোনো ক্যান অথবা হচ্ছে সফট ড্রিঙ্কস কিংবা ওই যে জুস যেগুলা, ওগুলো একদম ঠান্ডা যেটা, ওটা কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে এই যে মাইকের মতো রেখে রোল, পায়ের উপর এভাবে করে রোল করবেন, চাপ দিয়ে রোল, বুঝতে পারছেন? চাপ দিয়ে রোল করতে হবে, এইটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হলো গিয়ে, আমরা তো আসলে ইউজ টু না যে এত গরম পানি, ওইখানে তো পানি প্রচুর গরম, তো সাধারণত মানুষ কি করে, বালতিতে পানি ধরে রাখে, তারপর গিয়ে ওই ঠান্ডা পানিটা দিয়ে গোসল করেন। কিন্তু এটা যে আপনার কি পরিমাণ হেল্পফুল এই গরম পানিটা বলার বাইরে। আপনি যেটা করবেন, প্রথম হচ্ছে একটু গরম পানি নিবেন শরীরে, নেয়ার পর তারপর ঠান্ডা পানিটা দিবেন এবং সুইচ করবেন। মাসেল রিল্যাক্সেশনের জন্য এটা নাম্বার 1 মেডিসিন। পুরা শরীর আপনার দেখবেন পুরো ফুল রিল্যাক্স হয়ে গেছে। ফার্স্টে গরম পানি 1-2 মগ, তারপর হচ্ছে নর্মাল ঠান্ডা পানি, তারপর আবার একটু গরম পানি, আবার ঠান্ডা পানি, 2-3 বার করার পরে তারপর আপনি নর্মাল গোসল করেন। স্প্রে বোতল, গাছে পানি দেয় না, স্প্রে করে না, ওইরকম স্প্রের একটা নজল পাওয়া যায়, ওইখানেই দেখবেন প্রচুর পাওয়া যায়। যে কোনো একটা বোতলের উপর ওই স্প্রেটা লাগাই নেবেন, যখন হাঁটছেন তা অফ করছেন, এমনিতেও দেখবেন অনেক মানুষ করতেছে, বাট এই যে মুখে একটু স্প্রে করলেন, এটা অনেকখানি আপনাকে রিল্যাক্স করে ফেলবে। হ্যাঁ 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 হ্যাঁ, স্প্রে করাটা, এই টুলটা আপনার জন্য ম্যান্ডেটরি নিয়ে যাওয়া, এখান থেকে নেন অথবা ওইখানে গিয়ে কিনেন, কোনো সমস্যা কিন্তু আপনার কাছে থাকতে হবে। ঠিক আছে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ছাতা, এটা এখান থেকে নিয়ে যান, ওইখানে পাবেন, সিমের সাথেও পাওয়া যায়, কিন্তু ছাতা আপনার সাথে থাকতেই হবে। আচ্ছা, সানগ্লাস ইউজ করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে ওয়ান টাইম ব্যান্ডেজ, এনাফ নিয়ে যাবেন, ওয়ান টাইম ব্যান্ডেজ এনাফ নিতে হবে, ওয়ান টাইম ব্যান্ডেজ। আরেকটা হচ্ছে এটা কেউ হয়তো আপনাকে বলবে না, পেট্রোলিয়াম জেলি। মনে করতেছেন পা ফাটার জন্য, ডেফিনেটলি পা ফাটার জন্য, কিন্তু তারপরে একটা খুব জরুরি জিনিস আছে, এই যে 2 পায়ের মাঝখানে একটানা হাঁটলে এদিকে ছুলে লাল হয়ে যাবে, তো এইটা একদম গ্যারান্টিড লাইফ সেভার। পেট্রোলিয়াম জেলি, এটা তিব্বত পমেড হোক, মেরিল হোক, যেটা মন চায়, যে কোনো পেট্রোলিয়াম জেলি হলে আপনি এই 2 পায়ের মধ্যে যদি দিয়ে রাখেন, একটু মোটা করে দিবেন, এই যে হাঁটার কারণে যে ঘর্ষণটা হচ্ছে, এটা থেকে আপনার চামড়া ছুলবে না, লাল হবে না, আপনি সেফ থাকতে পারবেন। কি বললাম তাহলে? বলেন তোমাকে এখন পর্যন্ত কি কি বলছি? স্প্রে বোতল, সানগ্লাস, ব্যান্ডেজ, ছাতা, ছাতা ছাতা ছাতা, পেট্রোলিয়াম জেলি, যাদের ব্যথা আছে বা যাদের ব্যথা নাই, কোনো ধরনের পেইন রিলিফ ক্রিম অথবা স্প্রে, মুভেরটা হোক বা যে কোনো কিছু, মানে স্প্রে বা পেইন রিলিফ ক্রিম, জেল, এটা ম্যান্ডেটরি নিতে হবে, সাথে রাখতেই হবে। ইমার্জেন্সি যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে, সাথে থাক। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এই যে নেক রোল পাওয়া যায় এয়ারপোর্টে, দেখবেন অনেকে যখন ট্রাভেল করে ইউজ করে, এটা কিন্তু 2 কাজে লাগবে। আপনার নেককে সাপোর্ট দিবে, যখন আপনি এটা ঘাড়ে নিয়ে ঘুরতেছেন, খুব বেশি ওজন না, আপনি হারাম শরীফেও যাইতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এটা হেল্প যেটা সবচেয়ে বেশি করবে, আপনি যখন বসে থাকবেন তখন এটার উপরে বসবেন, তো আপনাকে একটা সিট হিসাবে এটা হেল্প করবে। সো এক ঢিলে 2 পাখি, আপনার নেকও সেভ করতেছে, আপনার লোয়ার ব্যাকও সেভ করতেছে। সো এই জিনিসটা কিনে রাখবেন। ওকে, আরেকটা যেটা বললাম লাস্ট, সেটা হচ্ছে একটা ব্যাগ, যেই ব্যাগটার দড়িটা মোটা। আমরা সাধারণত যে ব্যাগ কিনি, ওই ব্যাগ হচ্ছে চিকন দড়ির,
এই একটা ওয়ান টাইম ইউজ করি, ওটা টান দিয়ে হচ্ছে এইখানে নেই, খবরদার এই জায়গা ধরে এমন ব্যথা হবে বলার বাইরে। 2 পিস যদি জুতা থাকে আপনার, এই 2 পিসের ওজন 2 ঘন্টায় দেখবেন অনেকখানি হয়েছে, দাগ ফেলে দিবে। সো যতটুকু মোটা স্ট্র্যাপের পারেন ব্যাগ ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে বলেন তো কি কি বললাম কিট? 1 নাম্বার স্প্রে বটল, 2 নাম্বার ছাতা, 3 নাম্বার সানগ্লাস, 4 নাম্বার ব্যান্ডেজ, 5 নাম্বার পেট্রোলিয়াম জেলি, তারপর 6 নাম্বার পেন রিলিফ, 7 নাম্বার ব্যাগ, নেক্রোল, তারপরে 8 নাম্বার হচ্ছে ব্যাগ মোটা দড়ি সহ। প্রতি সপ্তাহে হাঁটবো তো অবশ্যই, কিন্তু প্রতি সপ্তাহে আমি মিনিমাম 10 মিনিট করে বাড়াতে হবে। এবং আবার বলছি, জুতা পরে হাঁটলে হবে না, জুতা আপনাকে সাপোর্ট দিবে, পা কিন্তু রেডি না। এই যে আপনি জুতাটা পরে আছেন, এখানে আপনার সাপোর্ট আসতেছে, পায়ের সব জায়গায় আপনি সাপোর্ট পাবেন। ওইখানে আপনি হাঁটার সময় খালি পায়ে স্যান্ডেলে থাকবে, এই সাপোর্টটা ছাড়া যখন আপনি হাঁটবেন তখন ওই আপনার পাটা রেডি থাকবে না। তো এই কারণে শুধু হাঁটলে হবে না, 20 মিনিট স্লিপার পরে, মানে ওইখানে আপনি যেইভাবে হাঁটবেন ওইটা প্র্যাকটিস করতে হবে। কেস পরে হাঁটলে হবে হবে না। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আর এক্সারসাইজের জন্য যেটা বলছি, যে এক্সারসাইজের জন্য আমরা যাদের হাঁটু ব্যথা আছে তারা কেওটি লাঞ্চ করব। যাদের এক্সারসাইজ বুঝতে সমস্যা হচ্ছে এই ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। এরপরে যদি কোশ্চেন থাকে তাহলে আমাদের ব্রেস মেথড ফেসবুকে পেজ আছে, ওইখানে আপনারা গিয়ে সবগুলো এক্সারসাইজ পেয়ে যাবেন। কেওটি লাঞ্চ হচ্ছে যাদের হাঁটু ব্যথা আছে, যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য হচ্ছে স্পাইনাল ডিকম্প্রেশন, এইভাবে ধরে টানা দিতে হবে, কোমরকে পিছনের দিকে দিতে হবে যখনই কোনো কিছু লিফট করবে। এটা কাদের জন্য? যাদের না যাদের আছে তাদেরও, যাদের নাই তাদেরও, সবার জন্য। এটা হচ্ছে সেফটি প্রোটোকল, থাকলে আপনার কোনো ধরনের ক্ষতি হবে না। তাহলে কি করছি, পেট ফুলাবো, প্রথমে বেসিং, পেট ফুলাবো, শক্ত করব, তারপর যেই ওজন ব্যাগ বা আমার লাগেজ হোক এটাকে কাছে আনবো, কোমর থেকে পিছনে পুশ করব, তারপর এইভাবে ধরে আমার বডির কাছে নিয়ে লিফট করব। ক্লিয়ার? ওকে, এইবার বলি কি কি জিনিস একদম কোনো মতেই করা যাবে না। 1 নাম্বার জিনিস হচ্ছে গিয়ে ইমোশনাল, জজবায় এক্সাইটেড হয়ে গিয়ে এমন কিছু করে বসবেন না যেটার কারণে আপনার ফরজ তরক হয়ে যায়। জিনিসটা বুঝেন, কিন্তু হজ কিন্তু 1 ঘন্টার কাজ না। আপনি এমন কিছু করে যদি বসেন যেটার কারণে আপনার হজ নষ্ট হয়ে যাচ্ছে, যেমন ধরেন আপনি আল্লাহর ঘর প্রথমবার দেখতেছেন, ওই প্রথমবারে আপনি যদি জজবাই গিয়ে ট্রাই করেন যে আপনার ধরার জন্য, হয়তো এমন আছে আপনার হিরাম নষ্ট হতে পারে। ঠিক আছে? সো জজবাতি হওয়া যাবে না, কন্ট্রোল করবেন, অনেক দিন আছেন, সুযোগ ইনশাল্লাহ দিবেন। জজবাতি হয়ে কোনো কাজকর্ম করা যাবে না। আর স্পেশালি যখন ক্রাউড আছে, এটা আবার বলছি, ক্রাউড যখন থাকবে, যদি মনে হয় যে আপনি একটু পিছনেও পড়ে গেছেন সবার চাইতে, বা একটু দূরেও চলে গেছেন, তাড়াহুড়া করে, বা যদি আপনি বেশি চলে যান, ফ্লোয়ের উল্টা দিকে হাঁটার চেষ্টা করবেন না, ফ্লোয়ের উল্টা দিকে হাঁটার চেষ্টা করবেন না, ওয়েট করেন, গ্যাপ পাইলে তখন আস্তে আস্তে স্লিপ করেন। এটা খুব জরুরি অ্যাডভাইস, খুব সহজে ছোট করে বলতেছি, কিন্তু এটা লাইফ সেভার, আপনার এনার্জি সেভ করবে। সো ফ্লোয়ের অপোজিটে কখনো যাবেন না, ধৈর্য ধরেন আস্তে আস্তে। এবং মানুষজন মনে করে যে আমার সময় কুলাবে না, হজে এই জিনিসটা কিন্তু অনেক সময় যে তাড়াহুড়া করে ফেলে মানুষজন। আপনি সময় পাবেন ইনশাল্লাহ, তাড়াহুড়া না করে আপনি সবার সাথে, দলের সাথে যদি থাকতে পারেন তাহলে এনাফ, আলহামদুলিল্লাহ। সো এটা করা যাবে না। 2 নম্বর হচ্ছে গিয়ে হোটেলে ব্যাক করে আড্ডাবাজি করা যাবে না। যতটুকু সময় পাবেন গোসল করে ঘুমিয়ে পড়বেন। যখনই ফ্রি টাইম, কিছু অল্প সময় হইলো ঘুমটা আপনাকে রিকভারি করে দেবে। সারাদিনের কর্মব্যস্ততা যে কষ্ট গেছে এটা রিকভার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যখন ক্রাউডের মধ্যে থাকবেন, কি বললাম, ধাক্কাধাক্কি করা যাবে না, আতঙ্কিত হওয়া যাবে না, ব্রেস করবেন, রিল্যাক্স করবেন। দরকার হয় যদি একটু এক্সাইটেড হয়ে যান, শ্বাস নেন, লম্বা শ্বাস নেন, শ্বাস ছাড়েন, শ্বাস নেন, লম্বা শ্বাস ছাড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, এমনিতেই সব ঠিক হয়ে যাবে। কোনো এক্সাইটমেন্ট যাওয়া যাবে না। আরেকটা খুব জরুরি জিনিস, বড় ইবাদতের আগে ভরপেট খাওয়া হবে না। ঠিক আছে? এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক। জমজমের পানি, খেজুর আপনার জন্য এনাফ ইনশাল্লাহ। ওখানে গিয়ে যখন ট্রাই করবেন বুঝবেন, জমজমের পানি খাওয়ার পরে দেখবেন অটোমেটিক এনার্জি চলে আসছে, আপনার অন্য কিছু আসলেই দরকার নেই। সো আপনি যখন উমরা করতেছেন, হজ করতেছেন, মানে মেইন যে কাজগুলা, কায়িক পরিশ্রমের কাজের আগে ভরপেট খাওয়া যাবে না। সময় নিয়ে খান, আগে খান, কিন্তু
ওইখানে যাওয়ার আগে খেজুর এবং জমজমের উপর ডিপেন্ড করতে হবে, দরকার হয় বেশি করে খেজুর নিয়ে যেন সমস্যা নেই। আর প্যানিক করা যাবে না, রিল্যাক্স করতে হবে, দোয়া করতে হবে। শেষ করবো ইনশাল্লাহ, এই নোটগুলো আপনারা পেয়ে যাবেন। বা শেষ করার আগে একটা কথা বলি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এটা পার্সোনাল রিকোয়েস্ট। আমি বললাম না যে আমাদের সবার হজের জন্য আর্থিক প্রিপারেশন আছে, মানসিক প্রিপারেশন আছে, ফিজিক্যাল প্রিপারেশন আলহামদুলিল্লাহ আজকের মধ্যে হয়ে গেছে। যাদের ফ্লাইট 1 মাস পরে, যে এক্সারসাইজগুলো দেখালাম এগুলো যদি রেগুলার করেন ইনশাল্লাহ ব্যথামুক্তভাবেই হজ করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু এই যে আর্থিক প্রিপারেশনের জন্য আমি একটা ছোট্ট সাজেশন দিব, বাইতুল্লাহর মুসাফির এই বইটা পড়েন প্লিজ, আল্লাহর ওয়াস্তে এই বইটা পড়েন। বাইতুল্লাহর মুসাফির এই বইটা একটু প্লিজ কালেক্ট করে পড়বেন। এটা আমার কাছে পার্সোনালি মনে হয় আর্থিক প্রিপারেশনের জন্য অনেক ভালো একটা বই। আর এই কথাটা আমি একটু বলি যে আমরা মুমিন মুসলমান যারা আজকে আমরা দুর্বল হয়ে গেছি, আমাদের কাছে মনে হয় দায় সারা একটা ইবাদত করে ফেললেই হবে। এটা তো ইসলাম না। আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ শক্তিশালী মুমিনদের পছন্দ করেন। এটা ছোট্ট গল্প বলবো আপনাদের। এক লোক 36 বছর ধরে হজ করতেছেন, প্রতি বছর তিনি হজে যান, 1 বছরও মিস হয় নাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে কিভাবে আপনি এরকম প্রতিবার হজে যাচ্ছেন, 1 বছর মিস হয় না, তাও 36 বছর কিভাবে সম্ভব? তখন উনি কি বলছেন জানেন? আমি একবার আমার প্রথম যখন হজ হয়েছিল তখন আমি বাসে যখন যাব তখন এক বয়স্ক মহিলা ছিল, ওই মহিলাকে আমি জায়গা ছেড়ে দিছিলাম। তার জন্য তো কষ্টকর, ঠিক না? এমন তো না যে মহিলা সিট, তার নিজের প্রাপ্য সিট সে ছেড়ে দিছে, একজন বয়স্ক মহিলা মানুষকে সে বসতে দিছেন। এবং ওই মহিলা, সে তো কষ্ট হয়েছে, লম্বা জানি সে তো দাঁড়ায় গেছেন, তার কষ্ট হয়েছে না? তো এই যে কষ্টটা উনি করছেন, এই কষ্টটা করার ফলে ওই যে মানুষ মাজুর তার জন্য যে দোয়াটা করছেন, এই দোয়ার বদলতে উনি বলতেছেন যে হয়তো এরপরের থেকে ওনার দোয়ার কারণে আমি এখন পর্যন্ত 36 বছর পর্যন্ত আমি হজ করতে পারতেছি। শক্তিশালী মুমিনকে আল্লাহ কেন পছন্দ করে? শক্তিশালী মুমিন শুধু নিজের জন্য না, অন্যের উপকারে আসে। আমি যদি আমার নিজস্ব যে ফরজ আছে এইটা করতে গিয়ে কাহিল হয়ে যাই, তাহলে আমি আরেকজনের খেদমত করবো কিভাবে? আর এই জিনিসটা চিন্তা করেন, আপনারা বাইতুল্লাহ আল্লাহর কিন্তু মেহমান, যারা যাচ্ছেন সবাই মেহমান। কোনো ধরনের খেদমতের কিন্তু সুযোগ ছাড়া যাবে না, যদি পারেন ইনশাআল্লাহ। এটার জন্য আমাদের শারীরিক সুস্থতা সক্ষমতার দরকার আছে না? আমরা শারীরিকভাবে প্রস্তুতি নিব কিনা ইনশাআল্লাহ? নিব তো ইনশাআল্লাহ? আমার সাথে এখন একটা কথা বলবেন, আমি শক্তিশালী কারণ আমি সর্বশক্তিমানের গোলাম। বলেন, আমি শক্তিশালী কারণ আমি সর্বশক্তিমানের গোলাম। আল্লাহ সহজ করুক ইনশাআল্লাহ। এই জিনিসগুলো পুরো ভিডিও থাকবে, আর আমিও এটার নোটগুলো পাঠিয়ে দিব, ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। যদি এই কথাটুকু একটু আপনাদের উপকার আসে মনে রাখবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বেয়াদবি হলে মাফ করে দিবেন, অনেক কিছু না বুঝে বলছি, হয়তো ভুল ত্রুটি হতে পারে, খাস করে মাফ করে দিবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।